আপনাদেরকে আজকে ভিডিওতে দুইটা ইন্ডিয়ান পেইড এজেন্ট, দুইটা ইন্ডিয়ান দালালের সাথে পরিচয় করিয়ে দেব। আর এরা যখন একটা দেশের সিনিয়র সাংবাদিক হয় তখন বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা কি একবার চিন্তা করুন, আপনার কান্না আসবে। পোলা গত 16 বছরে তোরা এই দেশ থেকে $234 বিলিয়ন পাচার করছস। পাচার করার জন্য তোর কাছে $234 বিলিয়ন আছে, আর মাত্র $2 বিলিয়ন ফাইটার জেট কিনলে এই দেশে দুর্ভিক্ষ অবনটন শুরু হয়ে যায় তোর কাছে। এই দেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে তোকে ভূমিমন্ত্রী যুক্তরাজ্য লন্ডনের মতো জায়গায় 360টা লাক্সারি বাড়ি কিনছে, সেটার জন্য টাকা আছে, ফাইটার জেট কেনার মতো টাকা নাই। বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে সামিট গ্রুপের আজ সিঙ্গাপুরের মতো দেশে, আবার বলছি সিঙ্গাপুরের মতো দেশে শীর্ষ 50 জনের মধ্যে একজন হয়ে গেছে, সেটার জন্য টাকা আছে, ফাইটার জেটের জন্য টাকা নাই। এস আলম গত 15 বছরে বাংলাদেশ থেকে 2.25 লাখ কোটি টাকা পাচার করছে। 2.25 লাখ কোটি টাকা কয়টা শূন্য লাগে বলা, তোরা লিখতে গেলে তুই লিখতে পারবি না। 2.25 লাখ কোটি টাকা পাচার করে নিয়ে যাওয়ার জন্য টাকা আছে, আর $2 বিলিয়ন ফাইটার জেট কিনতে গেলে তোর অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়েছে ইন্ডিয়ান। এখন এই ছেলেদের গালি না দিলে আপনি গালি কারা দেবেন? তাহলে বাংলাদেশের গালির সম্ভারে, গালির ভান্ডারে এই গালিগুলো আবিষ্কার হলো কেন? এই গালিগুলো কাদেরকে দেওয়ার জন্য আপনারাই বলেন। কন্ট্রোল কন্ট্রোল। আসসালামু আলাইকুম। একটা ভিডিও ক্লিপ দেখে মেজাজ প্রচন্ড গরম হয়ে গেছে, তাই আজকে ভিডিওতে গালাগালি করতে পারি, তবে সর্বোচ্চটুকু চেষ্টা করবো গালাগালি না করে ভিডিও করার জন্য। তারপরও যদি গালাগালি চলে আসে তাহলে কিছু করার নাই। আপনাদেরকে আজকে ভিডিওতে দুইটা ইন্ডিয়ান পেইড এজেন্ট, দুইটা ইন্ডিয়ান দালালের সাথে পরিচয় করিয়ে দেব। তার মধ্যে একজন হচ্ছে এই কথিত সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। এই যে চায়না উনি গেলেন না, এইটা কি কারণে গেলেন আমার কিন্তু মাথায় ঢুকতেছে না। আমি তো এই কথিত সিনিয়র সাংবাদিকরা জাস্ট দালাল বলতেছি। আমার জায়গায় পিনাকি ভট্টাচার্য হলে তারা তার ঐতিহাসিক সিল মেরে দিত। এইটা সাহেব অনেকদিন সিল মারি নাই, এরা দেন না, জাউরা সিল মেরে দেন, দেন আরো একখান মারেন, আরো একখান মারেন। এবং কেন সিল মেরে দিত সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। পাগলামি তো দেখতেছি আমরা, যেমন ধরেন যে কথা মাঝখানে শুনলাম যে চায়না থেকে কিনবে কি বিমান, যুদ্ধ কার সাথে যুদ্ধ করবো আমরা, কোন এনিমির সাথে যুদ্ধ করবো? এবং আমাদের ইকোনমি যুদ্ধ এফোর্ড করতে পারে? যুদ্ধ তো শুধু প্রাণহানি করে না, ইট কজেস ড্যামেজ অফ ওয়েলথ অলসো। আমাদের ইকোনমি তো পারমিট করে না যুদ্ধ করা। আমরা যে বিমান যে কিনবো, মানে এটা থেমে গেছে, যদিও কারোবার বোধহয় সুবুদ্ধি খেয়েছে যে কারণে এটা থেমে গেছে, কারোবার বোধহয় সুবুদ্ধি খেয়েছে যে কারণে এটা থেমে গেছে। কার সাথে যুদ্ধ করবো আমরা? ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, আমাদের প্রতিবেশী কার, মায়ানমারের সাথে। এবং ঠিক আছে, আমরা যদি শক্তিশালীও হই, তাহলে আমরা উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ফাইট এগেইনস্ট ইন্ডিয়া। সেটা করবো কিনা, আমাদের ইকোনমি সেটা পারমিট করে কিনা, এফোর্ড করে কিনা? এই গান্ডু দালাল সিনিয়র সাংবাদিকরা এইটুকু জানে না যে আধুনিক বিশ্বের সামরিক সক্ষমতা অর্জন করে গায়ে পড়ে যুদ্ধ করার জন্য না, বরং যুদ্ধকে নিরুৎসাহিত করার জন্য, যুদ্ধকে আটকানোর জন্য, মিনিমাম ডিটারেন্সের জন্য। যে কোনো দেশের জন্যই তার জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সামরিক সক্ষমতা অর্জনের দ্বিতীয় বিকল্প নাই। ঠিক আছে, আমরা যদি শক্তিশালীও হই, তাহলে আমরা উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ফাইট এগেইনস্ট ইন্ডিয়া। সেটা করবো কিনা, আমাদের ইকোনমি সেটা পারমিট করে কিনা, এফোর্ড করে কিনা? না, আমরা যুদ্ধ করব না। আমাদের ইকোনমি যুদ্ধ এফোর্ড করে কিনা সে বিষয়ে পরে আসছি। তবে আমরা সামরিক সক্ষমতা অর্জন করব কোনো দেশের সাথে গায়ে পড়ে যুদ্ধ করার জন্য না। আমরা সামরিক সক্ষমতা অর্জন করব কোন প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন ঠেকিয়ে দেওয়ার জন্য, প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে মুক্ত থাকার জন্য। ভারতীয় দালালগুলো তো বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসন দেখে না, ভারত কিভাবে আগ্রাসন করে সেটাও না দেখার ভান করে থাকে। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। 2025 সালে কাশ্মীর ইস্যুতে যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়, তখন নরেন্দ্র মোদী ওপেন মিডিয়াতে এসে বলছিল যে খুন আর জল একসাথে বইতে পারে না, আমরা সিন্ধু নদীতে বাদ দেব। और पानी और खून भी एक साथ नहीं बह सकता। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান থেকে পাকিস্তানের সেনাপ্রধান বলছিল সমস্যা নাই, তোমরা বাদ দাও, বাদ দিয়ে শেষ করো, তারপর আমরা 10টা মিসাইল মেরে সে বাদ উড়িয়ে দেব। পাকিস্তানের সেনাপ্রধানের ওই হুমকির পর নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া সিন্ধু নদীতে বাদ দেওয়ার সাহস দেখিয়েছে বা বাদ দেওয়ার জন্য কোনো প্রজেক্ট হাতে নিয়েছে? নাই তো, তাই না? তো এবার বিপরীতে আপনি বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে অবিভক্ত নদী রয়েছে 54টা। সেই 54টা নদীর অন্তত পক্ষে 45টার মধ্যে ইন্ডিয়া বাঁধ, ব্যারেজ, জলকপাট, জলবিদ্যুৎ নির্মাণ করে রাখছে, গায়ের জোরে বাংলাদেশের পানি আটকায় রাখছে। এখন আপনি একবার চিন্তা করেন, বাংলাদেশও যদি পাকিস্তানের মতো ডিটারেন্স থাকতো বা পাকিস্তানের কাছাকাছি মিলিটারি সক্ষমতা থাকতো, এবং বাংলাদেশও যদি পাকিস্তানের মতো একইভাবে বলতে পারতো যে তুমি আমার ন্যায্য পানি যদি আমাকে না দাও, পানি যদি আটকায় রাখো, আমি কিন্তু মিসাইল মেরে ওই বাঁধগুলো উড়াই দেবো, তাহলে কি ইন্ডিয়া গায়ের জোরে বাংলাদেশের পানি আটকায় রাখতে পারতো? আপনারাই বলেন। ইন্ডিয়ান পেইড দ্বিতীয় দালাল হচ্ছে গোলাম মাওলা রনি। এই দালালের একটা ক্লিপ দেখেন। মানুষ অনাহারে মরছে, যুদ্ধ বিমান কিনতে চায়, চারিদিক থেকে অভাব, অভিযোগ, দুর্ভিক্ষের যে হাতছানি, সেই হাতছানি প্রবল থেকে প্রবলতার হচ্ছে। যদি সচেতন নাগরিক হন, যার যার অবস্থান থেকে আপনাদের বলতে হবে আপনাদের কি দরকার। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, নাকি বন্দুক, বিমান, কামান? মানুষ অনাহারে মরছে, যুদ্ধ বিমান কিনতে চায়, চারিদিক থেকে অভাব, অভিযোগ, দুর্ভিক্ষের যে হাতছানি, সেই হাতছানি প্রবল থেকে প্রবলতার হচ্ছে। মেজাজটা কেমন খারাপ হয় চিন্তা করেন।
পোলা গত 16 বছরে তোরা এই দেশ থেকে $234 বিলিয়ন পাচার করছস। পাচার করার জন্য তোর কাছে $234 বিলিয়ন আছে, আর মাত্র $2 বিলিয়ন ফাইটার জেট কিনলে এই দেশে দুর্ভিক্ষ অভাব-অনটন শুরু হয়ে যায় তোর কাছে। এই দেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে তোকে ভূমিমন্ত্রী যুক্তরাজ্য লন্ডনের মতো জায়গায় 360টা লাক্সারি বাড়ি কিনছে, সেটার জন্য টাকা আছে, ফাইটার জেট কেনার মতো টাকা নাই। বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে সামিট গ্রুপের আজি সিঙ্গাপুরের মতো দেশে, আবার বলছি সিঙ্গাপুরের মতো দেশে শীর্ষ 50 ধনীর মধ্যে একজন হয়ে গেছে, সেটার জন্য টাকা আছে, ফাইটার জেটের জন্য টাকা নাই। এসালম গত 15 বছরে বাংলাদেশ থেকে 2.25 লাখ কোটি টাকা পাচার করছে। 2.25 লাখ কোটি টাকা কয়টা শূন্য লাগে পোলা তোরা লিখতে গেলে তুই লিখতে পারবি না। 2.25 লাখ কোটি টাকা পাচার করে নিয়ে যাওয়ার জন্য টাকা আছে, আর $2 বিলিয়ন ফাইটার জেট কিনতে গেলে তোর অভাব-অনটন দুর্ভিক্ষ শুরু হয়েছে ইন্ডিয়ান পোলাদের কাছে। শুধুমাত্র এসালম মানে এক ব্যক্তির পাচারের টাকা দিয়ে যেই জেটেন্সি কেনা নিয়ে বলতেছে দেশের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, শুধুমাত্র ওই এসালমের পাচার করা টাকা দিয়েই অন্তত পক্ষে 200 থেকে 250টা পূর্ণাঙ্গ প্যাকেজের জেটেন্সি কেনা যাবে। জেটেন্সি বাদ দেন, আমেরিকার যে অত্যাধুনিক F-16 ফাইটার জেট আছে, সেই F-16 ফাইটার জেটও পূর্ণাঙ্গ প্যাকেজে অন্তত পক্ষে 150 থেকে 180টা ফাইটার জেট কেনা যাবে। অর্থাৎ যে কোনো দেশের কয়েকটা দেশের একত্রে পূর্ণাঙ্গ এয়ারফোর্স তৈরি করে ফেলা যাবে শুধুমাত্র এসালমের টাকা দিয়ে। আর ডক্টর ইউনূস মাত্র চীন থেকে 20টা ফাইটার জেট কেনার কথা বলছে, তারেক রহমান সে আলোচনা এক্সপান্ড করে সেগুলো কেনার জন্য আলোচনা করতেছে। এতে পোলাদের গায়ে জ্বালা ধরছে, দেশে নাকি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, দেশে নাকি অভাব-অনটন শুরু হয়ে গেছে, মানুষ না খায় মরতেছে। কিন্তু দেশ থেকে যখন $234 বিলিয়ন পাচার হয়ে যায় তখন দেশে দুর্ভিক্ষ শুরু হয় না। যখন সামিটের আজ সিঙ্গাপুরের মতো দেশে শীর্ষ ধনী বলা যায় 50 জনের একজন, তখন দেশের দুর্ভিক্ষ শুরু হয় না। যখন এসালাম দেশ থেকে 2.25 লাখ কোটি টাকা পাচার করে নিয়ে যায়, যখন সাইফুজ্জামান চৌধুরী ভূমিমন্ত্রীর মতো লোক লন্ডনের মতো দেশে 360টা বাড়ি কিনে, আর অন্যান্য জায়গায় তো আছে, তখন দেশে দুর্ভিক্ষ শুরু হয় না, তখন দেশে অভাব-অনটন শুরু হয় না। দেশের জন্য অভাব-অনটন শুরু হয় মাত্র 20টা ফাইটার জেট কিনতে গেলে এয়ারফোর্সের জন্য। এখন এই ছেলেদের গালি না দিলে আপনি গালি কারা দেবেন? তাহলে বাংলাদেশের গালির সম্ভারে, গালির ভান্ডারে এই গালিগুলো আবিষ্কার হলো কেন? এই গালিগুলো কাদেরকে দেওয়ার জন্য আপনারাই বলেন। Control. Control. দেখেন, আমি আওয়ামী লীগের এগেনস্টে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও বানাই, ইন্ডিয়ান বিরুদ্ধে ভিডিও বানাই, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে দলটা, এটা পুরোপুরি একটা সন্ত্রাসী দল, এবং এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এরা করে ইন্ডিয়ান দালালে, ইন্ডিয়ার প্রক্সি একটা দল, যারা ইন্ডিয়ার স্বার্থে সার্ভ করে, এবং বিগত সময়গুলোতে তারা সার্ভ করে গেছে। সেজন্য বাংলাদেশপন্থী কেউ আওয়ামী লীগকে সমর্থন করে না, এটা আমার বিশ্বাস। এই জন্য আমি সরাসরি আওয়ামী লীগের এগেনস্টে ভিডিও বানাই। আমি বিএনপির সমালোচনা করি, আমি জামাতের সমালোচনা করি। যেহেতু রাজনৈতিক দলগুলোর ন্যায্য সমালোচনা করে ভিডিও বানাই, তারা খুব একটা আমার পছন্দ করে না। এই জন্য পলিটিক্যাল ফান্ডিং পাওয়া তো চিন্তা করা যায় না, আর পলিটিক্যাল ফান্ডিং পেলেও আমি সেটা জীবনে অ্যাকসেপ্ট করবো না, কারণ যখন আপনি পলিটিক্যাল ফান্ডিং অ্যাকসেপ্ট করবেন তখন আপনি আর তাদের এগেনস্টে এরকম লাউডলি কথা বলতে পারবেন না। সো পলিটিক্যাল ফান্ডিং এ পাই না। আমার ভিডিওতে খুব একটা স্পন্সর আপনারা কখনো দেখেন না, কারণ হচ্ছে আমি যাদের এগেনস্টে কথা বলি বা যাদের সমালোচনা করি তারাই বিভিন্ন কর্পোরেট হাউস গুলো, সেখান থেকে স্পন্সর আসে না। এই জন্য ডোনেশনের, আপনাদের সরাসরি ডোনেশনের সরাসরি সাপোর্টের বিকল্প আমার কাছে নাই। এজন্য যদি চান আমরা এই ভিডিওগুলো কন্টিনিউ করি, এরকম লাউডলি আপনাদের পক্ষে হয়ে কথা বলি, দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলি, তাহলে প্লিজ সম্ভব হলে আমাদেরকে একটু ডোনেট করেন। ডোনেটের ওয়েবসাইট লিংক, ডোনেটের নাম্বারগুলো আমরা স্ক্রিনেও দিয়ে দেবো, ওয়েবসাইট লিংক আমরা কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা চেক করে আমাদেরকে ডোনেট করতে পারেন। ধন্যবাদ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর, অথচ এই 55 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটা অ্যাটাক হেলিকপ্টার আমরা কিনতে পারি নাই। আমাদের চাইতেও গরিব আফ্রিকান দেশগুলো, যাদের জিডিপি আমাদের চাইতেও অন্তত পক্ষে 20 থেকে 30 গুণ কম, এমন রাষ্ট্র যেমন কেনিয়া, নামিবিয়া, নাইজার, চাঁদ, মোজাম্বিকের মতো রাষ্ট্রগুলোর কাছে একের অধিক অ্যাটাক হেলিকপ্টার আছে। আমাদের চাইতেও 30 গুণ লোয়ার অর্থনৈতিক দেশগুলো অ্যাটাক হেলিকপ্টার এফোর্ড করতে পারে, মাল্টিপল অ্যাটাক হেলিকপ্টার এফোর্ড করতে পারে, ফাইটার জেট, আধুনিক ফাইটার জেট এফোর্ড করতে পারে। আর আমরা যে সকল দেশকে আফ্রিকান দেশ বলে গালি দেয়, দারিদ্র দেশ বলে গালি দেয়, তারা এফোর্ড করতে পারে, আমাদের অর্থনীতি নাকি এফোর্ড করতে পারে না। আমরা যখন এগুলো কেনার কথা বলি তখন আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। হাসিনার গত 15 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বলার মতো কোনো ক্রয় করে নাই হাসিনা। আমাদের কাছে একটা লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম থাকা তো দূরের কথা, আমাদের কাছে একটা মিড রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমও নাই। আমাদের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা হচ্ছে FM-90 শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আপনি অন্য দেশের মিসাইল কিভাবে আটকাবেন? আপনি তো একটা মশা মাছি আটকাতে পারবেন না। মানে আপনার প্রতিবেশী ইউজ করতেছে এখন iPhone 16-17, আপনি এখনো সেই আদি যুগের বটন ফোনে পড়ে আছেন, তাহলে আপনি তার সাথে কিভাবে যুদ্ধ করবেন, কিভাবে তার আগ্রাসন আপনি ঠেকাবেন? বাংলাদেশ বিমান বাহিনীর বেলদশা নিয়ে আমরা মাল্টিপল ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা জানেন, আর যারা এগুলো দেখেন না চাইলে দেখে নিতে পারেন, এই ভিডিওতে আলাদা করে বললাম না। আর এই গান্ডু সাংবাদিক মাহবুব কামালকে আরো 2টা রিপ্লাই দেই। কার সাথে যুদ্ধ করবো আমরা? কোন এনিমির সাথে যুদ্ধ করবো? এবং আমাদের ইকোনমি যুদ্ধ এফোর্ড করতে পারে? যুদ্ধ তো শুধু প্রাণহানি ঘটে না, ইট কজেস ড্যামেজ অফ ওয়েলথ অলসো। আমাদের ইকোনমি তো পারমিট করে না যুদ্ধ করা। এই গান্ডু সিনিয়র সাংবাদিকের প্রথম দাবি আমাদের ইকোনমি নাকি এরকম ফাইটার জেট এফোর্ড করতে পারে না। এতক্ষণ ধরে তো দেখালাম আমাদের ইকোনমি কি এফোর্ড করতে পারে, বা শুধুমাত্র অ্যাসালমের টাকা দিয়েই কি করে ফেলা যেত। ওর আরেকটা দাবি হচ্ছে ফাইটার জেটের কিনা আমরা যদি শক্তিশালী হয়ে যাই, মিলিটারি সক্ষমতা অর্জন করে ফেলি, তাহলে কি আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবো কিনা? ঠিক আছে, আমরা যদি শক্তিশালীও হই, তাহলে আমরা উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ফাইট এগেইনস্ট ইন্ডিয়া। সেটা করবো কিনা? আমাদের ইকোনমি সেটা পারমিট করে কিনা, এফোর্ড করে কিনা? আরে ভাই, এই গান্ডুরে কে বুঝাবে মিলিটারি সক্ষমতা অর্জন করলে বা
বা আমরা ফাইটার জেট কিনলে তার মানে এই না যে আমরা নিজে থেকে গায়ে পরে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাব। দুনিয়ার তাবৎ কোন রাষ্ট্রে মিলিটারি সক্ষমতা অর্জন করে অন্য কোন রাষ্ট্রের সাথে গায়ে পরে যুদ্ধ করার জন্য না, সক্ষমতা অর্জন করার পরে সে আরেকটা রাষ্ট্রে হামলা চালায় না। আপনাদের বোঝার সুবিধার্থে 2-3টা উদাহরণ দিই। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এর 3 নাম্বার পজিশন আছে চীন, আবার গ্লোবাল নেভাল র্যাঙ্কিং এ চীনের পজিশন 1 নম্বরে, এয়ার পাওয়ার র্যাঙ্কিং এও চীনের পজিশন 3 নম্বরে। এখন বলেন তো এই যে এত শক্তিশালী রাষ্ট্র চীন, যারা মিলিটারি সক্ষমতা গোটা বিশ্বের মধ্যে 1, 2, 3 নম্বরের মধ্যে আছে, তারা কয়টা রাষ্ট্রে নিজ থেকে গিয়ে হামলা করছে তাদের মিলিটারি সক্ষমতাকে কাজে লাগায়? কয়টা রাষ্ট্রে তারা বোমা ফেলছে? উত্তর কোরিয়ার কাছে নিউক আছে, পারমাণবিক বোমা আছে। বলেন তো উত্তর কোরিয়া কয়টা দেশে পারমাণবিক বোমা মারছে? ফ্রান্সের কাছে পারমাণবিক বোমা আছে। কয়টা দেশে ফ্রান্স পারমাণবিক বোমা মারছে? সো পারমাণবিক বোমা থাকলে বা মিলিটারি সক্ষমতা থাকলে তার মানে এই না যে আমি আরেকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে চলে গেলাম। বুঝতেছেন? কথিত সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, সক্ষমতা থাকলেই কেউ কারোর সাথে গায়ে পরে যুদ্ধ করতে চলে যায় না। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন তাহলে সক্ষমতা অর্জনের কি দরকার, এত টাকা এটার পেছনে ব্যয় করার কি দরকার? সেটা বোঝার জন্য জাস্ট ভেনেজুয়েলার দিকে তাকালে হয়। মার্কিন ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বাসার উপর ল্যান্ড করে বেডরুম থেকে মাদুরোকে তুলে নিয়ে যায়। আজকে ভেনেজুয়েলার কাছে যদি শক্ত এয়ারফোর্স থাকতো, ভেনেজুয়েলার কাছে যদি শক্ত মিলিটারি থাকতো, ভেনেজুয়েলার কাছে যদি পারমাণবিক বোমা থাকতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের মার্কিন বাহিনী সরাসরি ভেনেজুয়েলার উপর অপারেশন করে একটা দেশের প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে যেতে পারতো না বা এই সাহসটা দেখাতো না। এই সাহসটা যে দেখাতো না তার অন্যতম উদাহরণ হচ্ছে ইরান। ইরানে বাংকার ব্লাস্টার বোমা মেরে খামেনিকে হত্যা করলেও ইরানের রেজিম কিন্তু ওরা চেঞ্জ করতে পারে না যেভাবে ভেনেজুয়েলায় পারছে। ইরানে গ্রাউন্ড ট্রুপস পাঠানোর চিন্তা করেও তারা পিছু হতে হয়েছে, কারণ ওখানে যদি তারা গ্রাউন্ড ট্রুপস পাঠাতো সেটা তাদের জন্য একটা সুইসাইডাল ডিসিশন হতো। ইরান আমেরিকার মতো দুনিয়ার নাম্বার 1 পরাশক্তির সাথেও এখনো যুদ্ধ করে টিকে আছে, কারণ ইরান তাদের মিনিমাম ডিটারেন্সটুকু তৈরি করতে পেরেছিল। মার্কিনীরা এই সেম পলিটিক্যাল বা মিলিটারি হস্তক্ষেপ উত্তর কোরিয়া করতে যাক, যেটা ওরা ভেনেজুয়েলা করছে, যেটা ওরা ইরানের সাথে করছে। উত্তর কোরিয়ার ছোট ভাই কিম জং উন কিন্তু তখন নিউক্লিয়ার মারা দিবে, বলবে আসো খেলি। তার সহজ মানে হলো আপনি যদি চান কোনো শক্তিশালী রাষ্ট্রের মিলিটারি হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে, আপনার সার্বভৌমত্বকে রক্ষা করতে, আপনার মাতৃভূমিকে রক্ষা করতে, তাহলে আপনার মিলিটারি ডিটারেন্স, সামরিক সক্ষমতা অর্জনের বিকল্প নাই। আমরা যে বিমান যে কিনবো, মানে এটা থেমে গেছে, যদিও কারোবার বোধহয় সুবুদ্ধি খেলছে যে কারণে এটা থেমে গেছে। কার সাথে যুদ্ধ করবো আমরা? ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, আমাদের প্রতিবেশী কার, মায়ানমারের সাথে? আর আধুনিক বিশ্বে বা আজকের বিশ্ব তো গায়ে পরে যুদ্ধ করা লাগে না। আগ্রাসী রাষ্ট্রগুলো আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয়। আপনি জাস্ট এই এখন যে যুদ্ধটা চলতেছে ইরানের যুদ্ধ, ইরানের যুদ্ধের দিকে তাকান। ইরান কি আমেরিকার সাথে যুদ্ধ চেয়েছে? যুদ্ধ করতে চেয়েছে চায় না তো, আমেরিকা তো যুদ্ধ চাপাই দিচ্ছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আপনি ইউক্রেনের দিকে তাকান, রাশিয়াকে ইউক্রেনের উপর যুদ্ধ চাপাই দেন, আপনি ভিয়েতনামের দিকে তাকান, আপনি ইরাকের দিকে তাকান। সো যেখানে এই পরাশক্তিগুলো, এই আগ্রাসী রাষ্ট্রগুলো কি ওই রাষ্ট্রগুলোর উপর যুদ্ধ চাপায় দেয় নাই? তারা কি গায়ে পরে যুদ্ধ করতে চেয়েছে? চায় নাই তো। এই গান্ডু কথিত সিনিয়র সাংবাদিকদের জাতীয় রাজনীতি, ভূ রাজনীতি, আঞ্চলিক রাজনীতি, আগ্রাসন, স্টেট, আধুনিক স্টেট, সার্বভৌমত্ব কি জিনিস এগুলা নিয়ে জিরো নলেজ নাই, কিন্তু এরা টকশোতে গিয়ে গাল মারে। আর এরা যখন একটা দেশের সিনিয়র সাংবাদিক হয় তখন বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা কি একবার চিন্তা করুন, আপনার কান্না আসবে। এবং প্রেস ফ্রিডম ইন্ডেক্সে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের মিডিয়ার অবস্থান কেন 180টা দেশের মধ্যে, 182টা দেশের মধ্যে 152তম, আশা করে আর আলাদা করে বলা লাগবে না। এই কথিত সিনিয়র সাংবাদিক নামে গুপ্ত আওয়ামী লীগের গুলা টকশোতে ডাক পায় আওয়ামী গোটায়। এবং বাংলাদেশের যেই মিডিয়া আউটলেট গুলো আছে এগুলা কিন্তু বেশিরভাগ ওই আওয়ামী লীগকে যারা সার্ভ করতো সেই সকল ব্যবসায়ীদের আউটলেটে, আপনি টিভি মিডিয়া বলেন কিংবা পত্রপত্রিকার মিডিয়া বলেন, সবগুলাই ওই আওয়ামী লীগকে সার্ভ করা ব্যবসায়ী গোষ্ঠীর। এবং সেই গোষ্ঠীগুলা কারা সেটা আপনারা আশা করে জানেন। সো ওই গোষ্ঠীগুলা থেকে একটা হিডেন শর্তই দেয়া থাকে যে এই গুপ্ত আওয়ামী লীগের বা সিনিয়র সাংবাদিকদেরকে টকশোতে রাখতে হবে, আর তারা আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের বিপক্ষে টকশোতে হাসি তামাশা করবে, গাল ভরা আলবাল বকবে। এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কোনো কনস্পিরেসি না। এই সিনিয়র সাংবাদিক খ্যাত মাহবুব কামাল একজন ইন্ডিয়ান দালাল, একজন আওয়ামী লীগের দালাল। এই ক্লিপটাতেই দেখেন সে বলতেছে সে স্বপ্ন দেখতেছে ডিসেম্বরে নাকি শেখ হাসিনা আসবে এবং এটা তার বিশ্বাস। আমার কাছে মনে হচ্ছে যে এইবার ঠিকই আসবেন। এইবার এটা পার্সোনাল ফিলিং আমার, হ্যাঁ এবার আসবেন। সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল স্বপ্ন দেখতেছেন ভালো, স্বপ্ন দেখাও ভালো, কিন্তু খেয়াল রাখেন স্বপ্নের মধ্যে যাতে আবার স্বপ্ন দোষ না হয়ে যায়। ইন্ডিয়া আওয়ামী লীগ ও ইন্ডিয়ান দালালদের বাংলাদেশের বাহিনীগুলোর উপর ক্ষোভ আছে, সেটা আমরা জানি। এবং সে খুব 1971 সাল থেকে এই যে 24 পর্যন্ত এটা বহমান। এবং 1971 থেকে 24 পর্যন্ত বাংলাদেশের বাহিনীগুলো কিন্তু সবসময় বাংলাদেশের সাধারণ মানুষের আপমক জনতার সাথে ছিল, এবং 24 সালে কিন্তু এই দেশের সাধারণ মানুষের সাথে ছিল। সে ক্ষোভটা আমরা বুঝতে পারি। 1971 সালে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের বাহিনীগুলোর বিপরীতে রক্ষী বাহিনী গঠন করা হয়। সে রক্ষী বাহিনী ইন্ডিয়ান প্রক্সি বাহিনী হিসেবে থাকে, শেখ মুজিবের সেফটির জন্য থাকে। এবং সে রক্ষী বাহিনী সারা দেশে কিভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেটা সেই সময়কার মানুষগুলো
গুলো জানতে পারবো এবং তাদের স্মৃতির পটে এখনো সেটা বেশি ওঠে যে রক্ষী বাহিনী কি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সো সেই রক্ষী বাহিনী এবং শেখ মুজিবের ফ্যাসিজম থেকে মুক্ত করার জন্য 1975 সালে কিন্তু এদেশের সাধারণ সেনাবাহিনীর সেনা সদস্যরাই একটা বিপ্লব ঘটিয়ে এদেশের মানুষকে মুক্ত করে এবং 75-এর ওই পরাজিত গোষ্ঠীর জানা যায় 5 জন মানুষও হয় নাই যেখানে বিপ্লবীদেরকে মানুষ কাঁধের উপর তুলে নেচেছিল। এবং একই জিনিস আমরা কিন্তু 24 সালেও দেখেছি। 24 সালে কিন্তু এই সেনাবাহিনীকে সাধারণ মানুষেরা তাদের কাঁধে তুলে সেনাবাহিনীকে স্যালুট করে সেনাবাহিনীকে অ্যাপ্রিসিয়েট করেছে। সো সেখান থেকে একটা ক্ষোভ আছে সেটা আমরা জানি। এবং 2009 সালে হাসিনা যখন ক্ষমতায় আসে, হাসিনা কিন্তু প্রথমেই অত্যাচার বর্বরতাটা শুরু করে সেনাবাহিনীর উপর দিয়ে। হাসিনা কথিত বিডিআর বিদ্রোহের নাম করে পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমী সেনা অফিসারকে হত্যা করে এবং সে হত্যায় ইন্ডিয়া সরাসরি যুক্ত ছিল। হাসিনা পালানোর পর পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে ভারতীয় সম্পৃক্ততার কথা। তদন্ত কমিশনের রিপোর্টে এটাও বলা হয় বিদ্রোহের পেছনে আসল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং সেনাবাহিনী ও বিডিআর উভয়কে দুর্বল করা। আর সেই সময় প্রায় 921 জন ভারতীয় বাংলাদেশে এসেছিল। এবার দেখেন 5 আগস্ট হাসিনা পালানোর পর হাসিনা তো মুখ দেখায় না, মিনিস্ট্রি মিডিয়াতে মুখ দেখাতে পারে না, তার চেহারার কি অবস্থা আল্লাহ জানে। তো সে জুম টুম কলে, গুগল মিট, এই ধরনের জায়গাগুলোতে তার পাতি গুন্ডাগুলোর সাথে মিটিং করে। সো ওই রকম একটা জুম মিটিং এ আওয়ামী লীগের এক নেত্রী হাসিনার উপস্থিতিতে বলতেছে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা আসে তাহলে তারা চেষ্টা করবে বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশ 3 বাহিনীকে ডিসলভ করে দেওয়ার জন্য আস্তে আস্তে সেনা অফিসারদেরকে রিটায়ারমেন্টে পাঠায় ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা ডিসলভ করে দেবে। বাংলাদেশ সেনাবাহিনী আমি কোনো ধরনের প্রয়োজনীয়তা দেখি না, নৌবাহিনীরও নেই আর বিমান বাহিনীরও দেখি না। আমাদের যদি একটা প্রতিরক্ষা চুক্তি করে ফেলে, একটা সামরিক চুক্তি করে ফেলে, দ্যাটস এনাফ ফর এই বার্ডেন থেকেও আমরা মুক্তি পাই। আর হলো যে ভারত আমাদের সুরক্ষা দেবে এবং আমাদের আর্থিকভাবে অনেকটাই সেফ হয়। এত বড় সেনাবাহিনীকে খাইয়ে পড়িয়ে রাখা জাতির জন্য যে একটা বার্ডেন, প্লাস ওরা হলো বিট্রেয়ার। আমি বলবো আমাদের নেত্রী এত সহজ সরল যে সেনাবাহিনী তার পুরো পরিবারকে হত্যা করেছে, তাদের তিনি কিভাবে ট্রাস্ট করেন? উল্টা শেখ হাসিনার আমলে আরো অনেকগুলো নতুন ক্যান্টনমেন্ট হয়েছে। হ্যাঁ, তো আমি জানি না যে কিভাবে এই জিনিসটা বন্ধ করা যায়, বাট যেটা আপনি বলেছেন আমি এর সাথে 100% সহমত। আমার ধারণা নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের উচিত সেনাবাহিনী ডিসলভ করা, ওভারনাইট না গেলেও লোক নিয়োগ করা বন্ধ করা এবং যারা আছেন আর্লি রিটায়ারমেন্টে পাঠিয়ে ডিসলভ করে দেওয়া। বাংলাদেশের জন্য সেনাবাহিনীর কোনোই দরকার নেই। সো বুঝতে পারতেছেন 3টা সুর এক জায়গায় এসে মিলছে, ইন্ডিয়ান সুর, আওয়ামী লীগের সুর আর কথিত সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের সুর। সো বুঝতে পারতেছেন হোয়ার দে আর ফ্রম গেটিং পেইড। আমরা তো আমাদের প্রতিবেশী ইন্ডিয়াকে চিনি, তাদের চরিত্র কেমন সেটাও আমরা জানি এবং তারা আমাদের কেমন বন্ধু সেটাও আমরা ভালো করে জানি। আমরা দেখেছি তারা কিভাবে সিকিম দখলে নিয়েছে, কিভাবে হায়দ্রাবাদ দখলে নিয়েছে, কিভাবে কাশ্মীরে এখনো এথনিক ক্লেন্সিং করতেছে। আমি 1 বছর আগে একটা ভিডিও বানিয়ে দেখেছি কিভাবে ইন্ডিয়া ইসরায়েল 2.0 পরিণত হচ্ছে। তারা যেভাবে জায়নিজম আইডিওলজিতে বিলিভ করে এরাও একইভাবে হিন্দুত্ববাদী আইডিওলজিতে বিলিভ করে। তারা যেভাবে গ্রেটার ইসরায়েল বানানোর জন্য যুদ্ধ করতেছে এরাও একইভাবে অখণ্ড ভারত বানানোর জন্য যুদ্ধ করতেছে এবং এরা কোনো রাগডাক রাখা ছাড়া তাদের পার্লামেন্টে অখণ্ড ভারতের মানচিত্র ঝুলায় রাখছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ একটা অংশ। এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। এছাড়া ইন্ডিয়ান ডক্ট্রিন কি, ইন্ডিয়া কোন নীতিতে রাষ্ট্র পরিচালনা করে সেটাও জানি। চাণক্য নীতি কি সেটাও আমরা জানি। চাণক্য নীতি অনুসারে প্রতিবেশী রাষ্ট্র তার শত্রু, অপরিহার্যভাবে তার শত্রু এবং শত্রু তার বন্ধু। সো এই জিনিসগুলো তো আমরা জানি। তাই অদূর ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে আমাদের গায়ে পরে যুদ্ধ করা লাগবে না, ইন্ডিয়া আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেবে। ইন্ডিয়া এখন আমরা দেখি আমাদের রংপুর নিয়ে কিভাবে থ্রেট দেয়, আমরা দেখি আমাদের চট্টগ্রাম দখল করা নিয়ে কিভাবে থ্রেট দেয়। এটা তো ওপেনলি থ্রেট দিচ্ছে মিডিয়ায়, তাদের পলিটিশিয়ানরা থ্রেট দিচ্ছে, পশ্চিমবঙ্গের নেতারা থ্রেট দিচ্ছে, আসামের নেতারা থ্রেট দিচ্ছে এবং ইন্ডিয়া বিশাল একটা জনগোষ্ঠীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার রাজনীতি করতেছে, ওপেনলি রাজনীতি করতেছে এবং পুশব্যাক করতেছে। বাংলাদেশের পলিটিক্সে তারা কিভাবে হস্তক্ষেপ করতেছে বা কিভাবে হস্তক্ষেপ করে সেটা আমরা লাস্ট মোর দেন 2-3 ডেকেড আমরা দেখেছি। বাংলাদেশে তাদের সচিব এসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে যাওয়ার জন্য হুমকি দামকি দেয়। এই জিনিসগুলো তো আমরা দেখে আসছি। ভারতীয় দালালরা সেটা অস্বীকার করলেও এগুলো তো মানুষের সামনে একেবারে ক্লিয়ার। এখন এই দালাল মাহবুব কামাল বলতেছে যে যুদ্ধ হচ্ছে সবচাইতে রোস্ট অপশন, সবচাইতে ভালো অপশন হচ্ছে টেবিলে বসে পেপারের মাধ্যমে সেগুলো ডিল করা, কূটনৈতিকভাবে ডিল করা। এটা সত্য, তবে এটা হচ্ছে হাফ ট্রুথ। আপনারা এটা কিভাবে হাফ ট্রুথ সেটা আপনি ইরানের যুদ্ধের দিকে তাকালে বুঝতে পারবেন। আপনি যখন সামরিকভাবে অর্থনৈতিকভাবে একটা দুর্বল রাষ্ট্র, তখন একটা শক্তিশালী রাষ্ট্র আপনার সাথে কেন বসবে, কেন আলোচনা টেবিলে বসবে? সে যখন চাইলেই তার স্বার্থ আদায় করে নিতে পারবে সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে। আপনি এর জন্য ইরানের দিকে তাকান। ইরানের সাথে এই যে আমেরিকা এখন যে আগ্রাসী যুদ্ধটা করতেছে, এই যুদ্ধের আগে কাতারে তাদের সাথে সব রকম ইরানের সাথে টেবিলে বসে সব রকম পেপার ওয়ার্ক নেগোসিয়েশন হয়ে গেছিল যে না এটা যুদ্ধ পর্যন্ত করাবে না। ইরান তাদের শর্তগুলো মেনে নিয়েছিল এবং শান্তি চুক্তির একটা ড্রাফট পর্যন্ত রেডি হয়ে গেছিল। ড্রাফট রেডি করার পর দিনে আমেরিকা হঠাৎ করে কোনো রকম কোনো কথা ছাড়া তারা ইরানের উপর আক্রমণ চালায় দেয়। My country is under attack based on law, based on flat lies that Iran
was imposing imminent threat and these sort of things. You have to know that. A week ago, we were in Geneva with the mediation of Foreign Minister of Oman and with the presence of Mr. Grossi, head of the International Atomic Energy Agency. We nailed down a practical agreement in which that Foreign Minister of Oman said that the agreement is at reach and everything is ready. We actually identified Monday to go to Vienna and just write down everything. We left the room. The American, negotiator said that very promising. Thank you very much. We are going to hand over our written proposal on Monday. And then we left the room. We arrived in Tehran and they started aggression against us. This is a TV reality show. সো পেপারে তো সেই সমস্যা সমাধান করা যায় নাই। আগ্রাসী রাষ্ট্র যখন আপনার উপর যুদ্ধ চালায় দেবে তখন আপনি চাইলেও তো পেপারের মাধ্যমে সেটা সমাধান করতে পারবেন। আর ইন্ডিয়া যখন আপনার উপর যুদ্ধ করবে একটা তাদের স্বার্থ হাসিল করার জন্য, আপনি বলবেন বন্ধু আসো আসো আমাদের সাথে বসো, আমরা পেপারের মধ্যে সমাধান করি। কেন তারা পেপারের মধ্যে কেন সমাধান করবে? কোন দুঃখে? বাংলাদেশকে আই লাভ ইউ টু বলার জন্য? তার মানে কি দাঁড়ায়? আমরা ইন্ডিয়ান হস্তক্ষেপ থেকে বাঁচার জন্য ইন্ডিয়ান মিলিটারির সমপর্যায়ের মিলিটারি সক্ষমতা গড়ে তুলবো? এটা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। ইভেন আমাদের দরকারও নাই ইন্ডিয়ান সমপর্যায়ের মিলিটারি সক্ষমতা তৈরি করার। আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, মিনিমাম ডিটারেন্সের জন্য যতটুকু সক্ষমতা দরকার আমাদের ততটুকু সক্ষমতা অর্জন করতে হবে। এবং এই ব্যাপারে কোনো নেগোসিয়েশন করা যাবে না। এরকম ভারতীয় দালালদের, পেইড দালালদের কথাও শোনা যাবে না। আমরা যেটা করতে পারি বা আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা অ্যাসিমেট্রিক ডিফেন্স সিস্টেম গড়ে তুলবো, যার মানে হলো আমরা পুরোপুরি তাদের মতো শক্তিশালী না হয়েও এমন সক্ষমতা অর্জন করব যাতে করে কোন রাষ্ট্র আক্রমণ করলে আক্রমণের খরচ অনেক কস্টলি হয়, তাদেরই ক্ষতির পরিমাণ বেশি হয়, যাতে করে তারা আমাদের উপর আক্রমণকে লাভজনক মনে না করে। ইরান জাস্ট এই সিস্টেমটাই বিল্ড করেছে। মাত্র $20,000 শহীদ ড্রোনকে ভূপাতিত করতে আমেরিকা মাল্টি-মিলিয়ন ডলারের মিসাইল খরচ করেছে। ইরানের এগেইনস্টে জাস্ট এক মাসে যুদ্ধের পেছনে $26 বিলিয়ন খরচ করেছে আমেরিকা। বিপরীতে ইরানের $1 বিলিয়ন খরচ হয় নাই। আর কূটনৈতিক দর কষাকষিও কিন্তু আপনি যখন একটা দেশের সাথে কূটনৈতিক দর কষাকষি করতে যাবেন তখন কিন্তু সেটা নির্ভর করবে কতটা আপনার দিকে আসতেছে, সেটা নির্ভর করবে আপনার মিলিটারি সক্ষমতার উপর। এবং এই গান্ডু সাংবাদিকরা এই বেসিক কমন সেন্সটা ওদের মধ্যে নাই, এটা হয়তো ওরা বুঝে না। আর একটা দেশের বাহিনীগুলো শুধুমাত্র যুদ্ধই করে না, যে কোনো দুর্যোগের সংকট মোকাবেলায় প্রথমে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনী, বিমান বাহিনী। দুর্যোগ মোকাবেলার জন্য মিনিমাম যতটুকু ইনস্ট্রুমেন্ট লাগবে ওটাও আমাদের বাহিনীগুলোর কাছে নাই। বর্তমানে আমাদের বাহিনীগুলোর যে অবস্থা, স্পেশালি বিমান বাহিনীর যে অবস্থা, আপনি ইন্ডিয়াকে এক সাইডে রাখেন, প্রতিবেশী মিয়ানমারের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আপনি দেখেন এই যে মিয়ানমার আমাদের উপর প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা চাপিয়ে দিয়েছে, আমাদের বিমান বাহিনী যদি স্ট্রং হতো সেটা কিন্তু মিয়ানমার পারতো না। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু কোনো রাগ ডাক না রেখে বলে দিয়েছেন আমাদের শক্তিশালী যদি বিমান বাহিনী থাকতো তাহলে আমরা রোহিঙ্গা সংকট প্রতিরোধ করতে পারতাম। আমাদের গভীর সমুদ্র ব্লু ইকোনমিক জোন আছে যেখানে প্রাকৃতিক সম্পদের আধার আছে বলে ধারণা করা হচ্ছে। তেল, গ্যাস সহ ইলমেনাইট, জিরকন, গার্নেট, মোনাজাইটের মতো তেজস্ক্রিয় খনিজ আছে। এছাড়া সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে শক্তিশালী করার দ্বিতীয় কোনো বিকল্প নাই। আর যখন যারাই দেখবেন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে বাংলাদেশের বাহিনীগুলোর দরকার নাই, 3 বাহিনীর দরকার নাই, নিঃসন্দেহে বুঝে নেবেন ওরা ইন্ডিয়ান দালাল। আর টিভি, মিডিয়া, স্যাটেলাইট টেলিভিশন বা পত্রপত্রিকায় যে সকল কথিত সাংবাদিক, বুদ্ধিজীবী নামক গুপ্ত আমেরিকারা যারা আছে, যখন তাদের মুখ থেকে শুনবেন যে তারা বলার চেষ্টা করে যে আমাদেরকে কারা অ্যাটাক করবে, আমরা কেন এত ব্যয় করবো, এরকম গরিব একটা রাষ্ট্র, বুঝে নেবেন তারা ইন্ডিয়ান টাকা খাওয়া, ইন্ডিয়ান পেইড এজেন্ট, ইন্ডিয়ান পেইড দালাল। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি রিকোয়েস্ট, দিস ইজ দ্য হাই টাইম, এখনই বাংলাদেশ বাহিনীগুলোর প্রতি মনোযোগ দিন। বাংলাদেশ বাহিনীগুলোর বেহাল দশা, এই দশা থেকে উত্তরণের জন্য এখনই পদক্ষেপ নিন। যদি সেটা না করা হয়, বাংলাদেশ বাহিনীগুলোকে ডেভেলপ করা না হয়, তাহলে ইন্ডিয়ান যে কোনো আগ্রাসনের জন্য রেডি হন। হয়তো ভেনিজুয়েলা মাদুরোকে যেভাবে তুলে নিয়েছে ওইভাবে এরকম কোনো অপারেশন বা অন্য যে কোনো ভাবে পলিটিক্যাল হস্তক্ষেপের জন্য রেডি হন। যেভাবে বিগত ডিকেট গুলোতে ওরা করছে ওই ডিকেট গুলোতে করতে পারে। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে তার হত্যা করছে দেশের ভিতরে চর সৃষ্টি করে, ওই একই কাজ তার আবার করতে পারে। তাই ইন্ডিয়ান আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য বাংলাদেশ বাহিনীগুলোতে মনোযোগ দেওয়া উচিত। কোন রকম ইন্ডিয়ান দালালদের কথা না শুনে বাংলাদেশ এয়ারফোর্সে যারা একদম তলানিতে গিয়ে ঠেকছে, যাদের সক্ষমতা, মানে যারা একটা লক্ষ্য চক্কর বাহিনীতে